আকাশবাণী কলকাতা। করোনা আবহে আইন সংক্রান্ত পেশা তথা আদালত চত্বরের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে এখন শুনবেন একটি বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান করোনার ফাঁদে আইন। চারদিকে সবার মুখে মাস্ক, আর একটাই শব্দ, এই যা কিছু হচ্ছে সবই হলো নিউ নর্মাল। আমরা সবাই আমরা দেখতে পাচ্ছি বহুবার আমাদের চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে এটাকে ভার্চুয়াল আর্গুমেন্ট বা করা, সেগুলো করার জন্য আমাদের বার কাউন্সিল, অল ইন্ডিয়া বার কাউন্সিল সবাই একটা শেপে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এখনও ফুলফিল করা যায়নি, কারণ বিভিন্ন সমস্যা রয়েছে সেটার জন্য। যার ফলে আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে কোর্ট এখনও রেগুলারাইজ হয়নি। কোর্ট রেগুলারাইজ হওয়ার সাথে কিছু সম্পর্ক আছে গণপরিবহনের। গণপরিবহন যদি চালু না হয় তাহলে কোর্টে সাধারণ পাবলিক যারা মামলায় জড়িত বা বিভিন্ন লিটিগেন্ট পাবলিক যারা আছে তাদের পক্ষে না আসা বা আসতে না পারাটা, এটা কিন্তু আইনের সমস্ত সুবিধাগুলো আর পাওয়া যাবে না, যার ফলে এটা এখানে একটু খুঁড়িয়ে চলা আর কি। আস্তে আস্তে স্বাস্থ্যবিধি মেনে চেষ্টা করা হচ্ছে সব সেক্টরকেই আবার সচল করার, কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজেশন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আদালতের সমস্ত কাজকর্ম কিভাবে করা সম্ভব সেই নিয়েই কথা হয়েছিল আইনজীবী দ্যুতিশ্রী দাস সোমের সাথে। নমস্কার, আমি দ্যুতিশ্রী দাস সোম, অ্যাডভোকেট। আমি বর্তমানে কলকাতা হাইকোর্ট ও সিটি সিভিল কোর্টে প্র্যাকটিস করি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরনো উপায়, পুরনোভাবে কী করে কোর্ট চালু করা যায়, এইটা একটি চিন্তার পর্যায়ে রয়ে গিয়েছে। কারণ এই অতিমারিতে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কোর্ট চালু করা প্রায় অসম্ভবের পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশেষত যে কোর্ট যেখান থেকে সবথেকে বেশি সরকার তার কর আদায় করে, সেই অংশটি আজ প্রায় অচল। তার প্রধান কারণ হলো এখানে স্বাস্থ্যবিধি মানাটা অসম্ভব।
বা যে সামাজিক দূরত্বের কথা মেনে কাজকর্ম করার কথা বলা হচ্ছে, সেটা এখানে রীতিমতো অসম্ভবের পর্যায়ে পর্যবসিত হতে চলেছে। কারণ একটি কোর্ট মানে সেখানে প্রতিনিয়ত গড়ে 10 থেকে 12,000-এর ওপর মামলা থাকে, যেখানে আমরা এটা খুব ভালো করেই জানি কোর্ট মানে মানুষকে একটা রিলিফ দেওয়ার জায়গা বা একটি সমস্যার সমাধানের জায়গা। কিন্তু সেই কোর্টই আজ সমস্যায় মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ স্বাস্থ্যবিধি মেনে যে পরিবারভাবে কোর্ট চালু করার কথা বলা হচ্ছে সেটা কার্যত অসম্ভব। কারণ কোন লোক বা সে কেন কোর্টে এসেছে এটা তাকে জিজ্ঞেস করাটা একেবারেই অমূলক। কারণ কোর্টে প্রত্যেকটি লোক প্রয়োজনে আসে, কেউ ঘুরে বেড়াতে আসে না। এমতো অবস্থায় কিভাবে সবকিছু স্বাভাবিকভাবে কিভাবে শুরু হতে পারে, বা আদৌ এভাবে আদালতের কাজকর্ম স্বাভাবিক করা যায় কিনা, সে নিয়ে কথা হলো আইনজীবী নিতিন কুমার দাসের সাথে। কোর্টে তুমি লোকের এন্ট্রিটাকে আটকাতে গেলে তোমাকে একটা বিশাল ম্যান পাওয়ার ইনস্টল করতে হবে। প্রত্যেকটা গেটে গেটে তোমাকে থার্মাগাল দিয়ে চেক করা যে মশাই আপনি ঢুকছেন, আপনার কাছে মামলা আছে, আচ্ছা কোন উকিলের কাছে যাবেন, কেন যাবেন, কোন ঘরে মামলা, সে লোকটা কি কোর্টে ঘুরে বেড়াতে আসছে না কোর্টে মামলা করতে জেনুইনলি আসছে, এই জায়গাটা তো তোমাকে ফিল্টার করতে হবে। তাহলে সেই ফিল্টারটা করতে গেলে এত বড় কোর্ট প্রেমিসেস, এতগুলো জায়গা, ইউ নিড আ ভেরি বিগ ম্যান পাওয়ার। এবার সেই লোকগুলোকে যাতে তুমি বসাবে, তাদের আদৌ মায়না দিতে পারবে কি না, একই তো যা অবস্থা, যার দিকে সব কিছু ক্লাবস করে আছে। কাজে এটা একটা অনেক বড় ধোঁয়াশার মধ্যে আছে। মানে আমি নিজে অনেক জায়গায় খুব ফেস করেছি, খুব আর্জেন্ট ম্যাটার ছাড়া কোর্ট নিচ্ছে না। এবার আর্জেন্ট ম্যাটার বলতে বেল, কেউ অ্যারেস্ট হলো, কালকে তাকে বেল করাতে হবে, সেগুলো নয় হচ্ছে। কিন্তু এমনি রেগুলার যে মামলাগুলো সেগুলো তো হচ্ছে না। কারণ অনেক ক্ষেত্রে অনেক অর্ডার কন্টেস্টেড না হলে দেওয়া যায় না। কন্টেস্টেড মানে দুপক্ষকে শুনে অর্ডার দেওয়া। এবার আমি না অ্যাপিয়ার করে গেলাম, যদি আমি অ্যাপিয়ার করে যাই, আমার আরেকজন উকিলে বসে বলবে আমি কোয়ারেন্টাইনে আছি, বা আমার পাশের বাড়িতে করোনা হয়েছে, আমি বেরোতে পারবো না, বা আমার কাছে গাড়ি নেই, আই হ্যাভ টু অ্যাভেল পাবলিক ট্রান্সপোর্ট, আমি এত দূর থেকে পাবলিক ট্রান্সপোর্ট পাবো না, এইসব তো সমস্যা আছে। সো ন্যাচুরালি ইউ ক্যানট ফোর্স এনিবডি টু বি ফিজিক্যালি প্রেজেন্ট বিফোর দ্য কোর্ট। কাজে এই পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হবে, তুমি কোর্টের আইন ব্যবস্থাটাকে তুমি স্বাভাবিক করবে কিভাবে? আইনজীবীদের পাশাপাশি আদালতে প্রচুর মানুষ প্রচুর কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন, যারা ছাড়া আদালতের এই বিরাট কর্মকাণ্ড সফলভাবে এগোতে পারে না। তাই কথা হলো একজন ল ক্লার্কের সাথে এই সামগ্রিক পরিস্থিতি তাদের ওপর কতটা প্রভাব ফেলেছে সেই নিয়ে। আমার নাম অমিত মৈত্র, আমি চুঁচুড়ার জজেস কোর্টের ল ক্লার্ক। এখন এই প্যান্ডামিক সময় অর্থাৎ কোভিড-19-এ আমরা যারা ল সেকশনের সাথে যুক্ত ল ক্লার্ক যারা আছি, তারা খুবই অসুবিধার সম্মুখীন হয়ে চলেছি। কারণ এখন তো কাজকর্ম সেরকমভাবে হচ্ছে না, এবং হলেও সেটা খুব হয়তো সপ্তাহ বা 2 সপ্তাহে একদিন হচ্ছে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ তো কারোর রুজি রোজগার সেইভাবে চলে না। তো এইভাবেই চলতে বাধ্য হচ্ছি আমরা, এবং যেতে আসতে সবাইকেই হচ্ছে একটাই কারণ আগামী দিনে যাতে আমরা এই কাজটার মধ্যে যুক্ত থাকতে পারি। আর যেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে খুবই অসুবিধার মধ্যে চলছে, কিন্তু চলতে হবে এর মধ্যেই। আমাদের আমি সিভিল ইউনিটের নিয়ে কাজ করি, আমাদের সিভিল ইউনিটেও সেইভাবে কাজকর্ম হচ্ছে না। দেখা যাক আগামী দিনে কি হয়। এই মুহূর্তে কোর্টে ঠিক কিভাবে কাজকর্ম হচ্ছে সেই নিয়েই কথা হলো আইনজীবী নিতিন কুমার দাসের সাথে। অনেক দূর থেকে উকিলবাবুরা আসেন, তাদের প্রত্যেকের হয়তো গাড়ি আছে, কিন্তু তারা হাওড়াতে আসেন, হাওড়া থেকে নামেন, ট্রেন করে চলে আসেন, বা শিয়ালদা নামেন, ওখান থেকে একটা কিছু নিয়ে চলে আসেন। এই জায়গাগুলো তো বন্ধ, ট্রেনটা তো বন্ধ হয়ে আছে, মেট্রো রেলটা বন্ধ হয়ে আছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্টটা রেগুলারলি এখন খুব একটা হচ্ছে না। মোটামুটি ধরো সপ্তাহে 1 দিন 2 দিন এরকম কোর্ট বসছে, 2 দিন করে বসছে। সবকটা জাজ বসছে না, মনে করো 13টা জাজ আছে, তাহলে সপ্তাহে 2 দিন 2জন কি 3জন জাজ বসলো। আর্জেন্ট ম্যাটার, নতুন ফাইলিং নতুন কোনো মামলা হলো, সেগুলো শুনে হয় অর্ডার দিল, নয় একটা শোকজ করে দিল যে ঠিক আছে পরবর্তীকালে আমরা শুনবো এটাকে। মানে প্রপারলি, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এখানে তো মানে দুপক্ষকে না শুনে কোনো অর্ডার দেওয়াটাও তো সমস্যা, আবার অর্ডার না দিলেও সমস্যা। অনেক ক্ষেত্রে অনেক আর্জেন্ট ম্যাটার হয়ে যাচ্ছে, আমারই নিজের হয়েছে অনেক মক্কেলে খুব আর্জেন্ট অর্ডার দরকার, কারো বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে, এক্ষুনি সারাই করতে হবে, মামলা চলছে, কোর্ট থেকে অর্ডার দরকার, কেউ একটা ইলিগাল কনস্ট্রাকশন করে ফেলছে এই সুযোগে, তাকে আটকাতে পারছে না, কোর্ট থেকে স্টে অর্ডার দরকার, কিন্তু এগুলো পাচ্ছি না করতে, কারণ এগুলো করার মতো সেই ইনফ্রাস্ট্রাকচারটা বা সেই পরিস্থিতিটা নেই। কোর্ট বলছে দুপক্ষকে শুনবো, স্বাভাবিক কথা, কখনো শুনতে চাইতেও পারে।
আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এর জন্যে অনেকভাবে এফেক্টেড আমরা, খুব হেট। মানে আমরা উকিলরা, আমাদের তো কোনো ফিক্স স্যালারি নেই, আমরা তো প্রাইভেট প্র্যাকটিশনার, আমাদের তো ফিনান্সিয়ালি আমরা হিট তো বটেই। তাছাড়া সাধারণ মানুষ খুব ডিপ্রাইভড অফ গেটিং প্রপার জাস্টিস। আমি জানি না এই সলিউশনটা কী, মানে সত্যি এটা আমার মাথায় আসছে না। কারণ এই অনলাইন সিস্টেমটা, ডিজিটাল সিস্টেমটা পুরোপুরি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, আজকে যে কোর্টটা মালদায় আছে, অনেক দূরে ফুরে মালদা অনেক আরও দূরে হলদিয়া আরও অনেক দূরে ভেতরে গ্রামগঞ্জে যে কোর্টগুলো আছে, মফস্বলের কোর্টগুলো, সেই সব জায়গায় কি ডিজিটালিস্ট করাটা কি পসিবল? সেখানে কটা লোকের ডিজিটাল অ্যাক্সেসটা আছে বা ডিজিটাল করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা তার কটা লোকের কাছে আছে? মানে এটা আমি জানি না কী হবে। এটা সত্যি একটা বড় ধোঁয়াশার মধ্যে আমরা আছি। মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই সব কিছু ঠিকমতো আরম্ভ হোক, সব কিছু ঠিকমতো চলুক, কিন্তু এই যে পরিস্থিতি আছে এটা কবে ঠিক হবে দেখা যাক। উই অল হোপ ফর দ্য বেস্ট। আমিও চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি যতটা সম্ভব মক্কেলকে রিলিফ দেওয়া, যতটা আর্জেন্ট ম্যাটার কোর্টকে বলে করানো যায়, কিন্তু সেটাও একটা লিমিটেশন তো এখন আছেই। এখন টিল এভরিথিং নর্মালাইজেস অ্যান্ড স্পেশালি টিল দ্য পাবলিক ট্রান্সপোর্ট বিকামস অন, মানে অ্যাকচুয়ালি ইট ইজ নট পসিবল ফর রিজিউমিং দ্য ফাংশনিং অফ দ্য কোর্ট ইন দ্য প্রপার ম্যানার। পাবলিক ট্রান্সপোর্টের সবথেকে বড় মাধ্যম লোকাল ট্রেন, মেট্রো এখনো পর্যন্ত বন্ধ। সঠিক পদ্ধতিতে কোর্ট স্যানিটাইজেশন আদৌ কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান আইনজীবীরা নিজেরাই। কি বলছেন তারা? অর্থনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত তারা নিজেরাও? সেই কথাই আমাদের সাথে তুলে ধরলেন আইনজীবী দ্যুতিশ্রী দাস সোম। তবু শেষে তার কণ্ঠে শোনা গেল আশার সুর। আর কোর্ট চত্বর, এক একটি কোর্ট চত্বর যা বৃহৎ, যা বিশাল, সেটিকে ফুললি স্যানিটাইজ করা সেটাও একটা বিশাল প্রশ্ন। কারণ যে সমস্ত জায়গায় কোর্টের কাগজপত্র থাকে তাকে রেকর্ড রুম বলি আমরা, সেই রেকর্ড রুমকে স্যানিটাইজ করাটা অলমোস্ট ইম্পসিবল। কারণ স্যানিটাইজ করতে গেলে তারা স্পিরিট বা অ্যালকোহল জাতীয় কিছু জিনিস ব্যবহার করছেন, যেটি ব্যবহার করলে কালি পুরোপুরি উড়ে যাচ্ছে। আর কোর্টের প্রত্যেকটি জিনিসেই কালি দিয়েই লেখা হয়, প্রত্যেকটি খাতায়, প্রত্যেকটি পাতায় হয় প্রিন্টেড কালি, নয় পেনের কালি, হাতে লেখা। সেই লেখাগুলোই যদি উড়ে যায় তাহলে আমরা কি করে কাজ করব? কারণ এক একটি কোর্ট রেকর্ড রুম যে পরিমাণ রেকর্ডে ঠাসা থাকে, যে পরিমাণ রেকর্ডে ভরা থাকে, সেটা স্যানিটাইজ করা সম্ভব নয়। সেই যদি স্যানিটাইজ প্রসেসে আমাদের যেতে হয় তাহলে সমস্ত রেকর্ড নষ্ট হয়ে যাবে। আর যেটাকে রিকনস্ট্রাকশন করাটাও খুব জটিল একটি বিষয়। সামাজিক দূরত্ববিধি, স্বাস্থ্যবিধি সব মেনেও কোর্ট চালু করার ব্যাপারে এখন অবধি কোনো স্বয়ংসম্পূর্ণ সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। একটিই কারণ কোর্টে কোনো লোক ঘুরতে বা নিজের মনের ইচ্ছে আসে না। অত্যন্ত বিপদে পড়েই প্রত্যেকটি মানুষ কোর্টে আসেন এবং তাদের প্রত্যেকের মামলা অত্যন্ত আর্জেন্ট থাকে। কোর্টে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না যে এক্সের মামলা অত্যন্ত আর্জেন্ট, ওয়াইয়ের মামলা নয়, বা শ্যামবাবু এসেছেন ওনারটাই আগে করতে হবে। সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সরকারের কাছে একটিই অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যেন এই লিগ্যাল ফ্রেটার্নিটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। কারণ এটি একটি এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে অনেক যারা নিউ কামার্স আছেন, যারা নতুন প্র্যাকটিসে এসেছেন বা যাদের সবে মামলাগুলি একটা ফাইনাল হিয়ারিং স্টেজে এসেছে, তারা অত্যন্ত বিপদে পড়েছে। কারণ আমাদের যে রোজকার ফিজ বা রোজকারের যে একটা ইনকামের রাস্তা সেটা কিন্তু প্রায় বন্ধ। যেহেতু আমরা কেউ স্যালারিড নই, আমাদের কারো স্যালারি নেই, আমরা অ্যাবসলিউটলি প্রাইভেট প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করি, তো সেখানে দাঁড়িয়ে এরকম রোজগার বন্ধ হয়ে 6 মাস ধরে বসে থাকাটাও একটি অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এত কিছুর মধ্যেও একটাই ভাবনার বিষয়, সব কিছুই ঠিক থাকবে যদি আমরা নিজেরা শরীরের দিক থেকে বা প্রাণের দিক থেকে ঠিক থাকি। তাই নিজেদের সুস্থ সবল রাখাটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। ইরেসপেক্টিভ অফ আমাদের প্রফেশনটাকেও বাঁচিয়ে রাখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি মনে করি। আইনজীবীদের সাথে সাথে অনেক অ্যাসোসিয়েটরাও থাকেন যারা আইনজীবীদের চেম্বারে কর্মরত। সেরকমই একজন অ্যাসোসিয়েটের সাথে কথা হলো আমাদের। নমস্কার, আমি সমর দাস। আমি সিনিয়র অ্যাডভোকেটের একজন আন্ডারে আছি এবং অন্য সমস্ত কাজকর্মতে অ্যাসোসিয়েট করি। তো এই পিরিয়ডটা কিভাবে কাটিয়েছি বলতে গেলে, প্রথমত এটা একটা মহামারী সিচুয়েশান, সবারই একটা খারাপ সময় গেছে এবং যাচ্ছে কিছুটা সময়ও, কিন্তু আমরা আশা রাখছি আগামী দিন খুব সুন্দর এবং স্বাভাবিক হয়ে যাবে।
কাজের কথায় আসি, তো কাজের কথা বলতে গেলে সেই সিচুয়েশানটা যে সময় মহামারীটা দেখা দিল, সেই সময় সবার মতোই আমাদেরও কাজকর্ম কিছুটা হলেও স্থগিত হয়ে গেছিলো। তো সেই সময়টা কাটাতে সমস্যা হয়েছে, সবারই সমস্যা হয়েছে, সুতরাং আমারও হয়েছে। এই মুহূর্তে কাজের ছন্দটা আস্তে আস্তে ফিরে আসছে, কাজ করে যাচ্ছি, কিন্তু আগের মতো যেরকম ফ্লো ছিল কাজের সেটা হয়তো এখনো অবধি আসেনি, কিন্তু কাজ হচ্ছে। তো ব্যাংকের সাধারণত আমরা ব্যাংকের সার্চিংয়ের কাজগুলো করে থাকি, তো সেই কাজগুলো হচ্ছে আস্তে আস্তে। তো আগামী দিনেও আশা করছি ভালোভাবে কাজকর্ম হবে। আইনগত কাজকর্মের সাথেই খুব গুরুত্বপূর্ণভাবে জুড়ে আছে রেজিস্ট্রির কাজকর্ম। এই রেজিস্ট্রির কাজকর্ম এই সময় কিভাবে হচ্ছে সেই নিয়ে কথা হলো ল ক্লার্ক তমাল হালদারের সাথে। আমি অ্যাকচুয়ালি রেজিস্ট্রি অফিসের কাজগুলো করি। তো আমাদের রেজিস্ট্রি অফিসে যখন লকডাউন হয়েছিল তখন পুরোপুরি রেজিস্ট্রি অফিস বন্ধ ছিল। তারপরে যখন রেজিস্ট্রি অফিস খোলা হলো মোটামুটি কাজ চলছে, রেজিস্ট্রির কাজগুলো চলছে। আমাদের গভর্নমেন্টের দিক থেকে আমাদের আরও সুবিধা করে দিয়েছিল, অনলাইন রেজিস্ট্রি, তারপরে অনলাইনে সার্চিং, এগুলো সব চলছে। মোটামুটি কাজকর্ম কিছু হচ্ছে। আশা করছি এটা লকডাউনের পরে, মানে লকডাউনটা উঠে গেলে বা এই মহামারীটা হয়ে গেলে কাজকর্ম ঠিকঠাক করে চলবে। আমাদের যে রেজিস্ট্রির কাজগুলো হয় এখান থেকে গভর্নমেন্টের একটা রেভিনিউ আসে, যেমন বাড়ি, ফ্ল্যাট, এগুলো রেজিস্ট্রির ক্ষেত্রে গভর্নমেন্টের একটা রেভিনিউ থাকে। সেটা যখন 3 মাস মানে একদম লকডাউন ছিল, গভর্নমেন্টের ওখান থেকে কোনো হচ্ছিল না, সেক্ষেত্রে আমাদেরও খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু গভর্নমেন্টের যে এই কাজগুলো মানে আরও সুবিধার জন্য, গভর্নমেন্টের রেভিনিউ দেওয়ার জন্য আমাদেরকে যে সুবিধাগুলো দিয়েছে, মানে আমরা অফিসে না গিয়ে বাড়িতে বসেও করতে পারি। মানে ম্যাক্সিমাম কাজগুলো আমরা বাড়িতে বসে, কোয়ারি থেকে শুরু করে সার্চিং থেকে শুরু করে সব কিছু আমরা বাড়িতে বসে করতে পারি। এমনকি আমাদের এটাও সুবিধা করে দিয়েছে যে আমরা এখানে গভর্নমেন্টকে পেমেন্ট করার পর যে আগে একটা নির্দিষ্ট অফিস ছিল, এই অফিস ছাড়া আমি করতে পারবো না, কিন্তু সেটাও গভর্নমেন্ট এখন তুলে দিয়েছে। মানে আমি এখন এখানে পেমেন্ট করলাম, এই অফিসে না হলে আমি অন্য অফিসে গিয়েও করতে পারি। মানে আমার জুরিডিকশনের মধ্যে যে অফিসগুলো থাকে এইগুলো গভর্নমেন্ট অনেকগুলো সুবিধা করে দিয়েছে আমাদের। বিকল্প কোন পদ্ধতিতে এই মুহূর্তে কোর্টের কাজকর্ম চলছে এবং আগামী দিনে কতটা আশার আলো দেখছেন আইনজীবীরা, সেই নিয়ে কথা হয়েছিল আইনজীবী জয় ব্যানার্জির সাথে। আমার প্র্যাকটিস শুরু হয় 2016 সাল থেকে, এবং 2020 যখনই আসে তখনই আমরা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আন্ডারগো করছি। হঠাৎ করে ডিক্লেয়ার করে যে একটা প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়, এবং যার ফলে আমাদের কোর্টগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপর আস্তে আস্তে আবার 3-4 মাস বাদে কোর্ট খোলে। যখন খোলে তখন রোটেশনারি ডিউটিগুলো চলতে থাকে, এবং আমরা আমাদের কাছে হাইকোর্টের এবং তার আন্ডারে যে চুঁচড়ো কোর্ট আছে অর্থাৎ হুগলি কোর্ট, সেখানকার যেরকম নোটিফিকেশন হয় সেই অনুযায়ী আমরা চলতে থাকি। রিসেন্টলি আমাদের কাছে এখন যে নোটিফিকেশানগুলো আমরা পাচ্ছি, প্রথম কথা অর্ডার নাম্বার 214 ডেটেড 5/8/2020। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিছুদিনের জন্য আরামবাগ কোর্টটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের হুগলি সাব ডিভিশনের হুগলি যে জাজ কোর্ট তার আন্ডারে আছে হচ্ছে আরামবাগ, চন্দননগর কোর্ট, শ্রীরামপুর কোর্ট এবং হুগলি কোর্ট তো আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে 5/8/2020 একটা নোটিফিকেশান হয়। সেখানে বলা হয় যে 6/8/2020 থেকে 14 অগাস্ট 2020 এই সিচুয়েশানে এই কোর্টগুলোকে মানে আরামবাগ কোর্টটাকে বন্ধ করে দেওয়া হলো। কারণ কি? কারণ হচ্ছে একটাই, প্যান্ডামিক সিচুয়েশান, এবং এখানে যে কোভিড-19 সেটা তার জন্য এখানে সংক্রমিত হয়েছে কিছু লোকজন, যার ফলে কোর্টটা বন্ধ করে দেওয়া হয়। এবং আমাদের কাছে অন্য আরেকটা অর্ডার নাম্বার 207 ডেটেড হচ্ছে 28 জুলাই 2020। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নোটিফিকেশান হয়েছে, এখানে রোটেশনারি ডিউটি অনুযায়ী হুগলি সদর, শ্রীরামপুর সাব ডিভিশন, তারপর বেল ফাইলিং কোন কোর্টে কোন দিন হচ্ছে, আরামবাগ সাব ডিভিশনের আন্ডারে এবং শ্রীরামপুর সাব ডিভিশনে কোন ডেটে কোন কোর্টে কীভাবে কাজ করা হচ্ছে সেটা আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে সদর কোর্ট। এভাবেই আমরা এরকমভাবে কাজ চালিয়ে যাচ্ছি। তবে যতক্ষণ না পরিবহন ব্যবস্থা আমাদের নর্মাল সিচুয়েশনে আসছে, আমাদের কাজটাও সেভাবে করা সম্ভব হচ্ছে না, এবং রেগুলার বেসিসে যেরকম কোর্টগুলো হচ্ছিল আগে সেরকমভাবে হচ্ছে না, যার ফলে একটা বিশাল পরিমাণে এটা সম্ভব হচ্ছে না। তারও কিছু কারণ আছে। কিছু কারণের মধ্যে মেন আমরা বলতে পারি যে যেরকম কোর্টের যেরকম স্টাফ, যারা কোর্টের যারা ক্লার্ক হয়, বেঞ্চ ক্লার্ক, তারপর যারা এবং যারা ইংলিশ স্টেনোগ্রাফার, বেঞ্চ ক্লার্ক, গ্রুপ ডি ক্লার্ক, এরা রীতিমতো অ্যাটেন্ডেন্স দিতে পারছে না, যার ফলে কজ লিস্টগুলো ঠিকঠাক তোলা যাচ্ছে না, পরপর ডেটগুলোকে তোলা যাচ্ছে, যার ফলে একটা বিশাল পরিমাণে কেসগুলো আস্তে আস্তে পেন্ডিং হয়ে যাচ্ছে।
এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তো আমরা আন্ডারগো করিনি, যার ফলে দেখা যাক কি হয়। হয়তো কোর্ট খোলার সাথে সাথে অবস্থা সিচুয়েশন সামলানোর সঙ্গে সঙ্গে একটু অসুবিধা হবে প্রথম দিকে, কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে, যেহেতু এখন সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আছে, যে সমস্ত লয়াররা হয়তো আসতে পারছে না, তারা ঘরে বসেও আমাদের এখন কোর্ট হুগলি, যেখান থেকে আমরা চুঁচড়ো কোর্টের সমস্ত রকম অথবা আমাদের শ্রীরামপুর সাব ডিভিশন, আরামবাগ, চন্দননগর কোর্টের সমস্ত ডেটগুলো ঘরে বসেই পেতে পারি। এই সুযোগ সুবিধাগুলো এখন আমাদের কাছে আছে। সুতরাং এই সিচুয়েশনটা আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করব এবং আমাদের যে সমস্ত ইংলিশ স্টেনোগ্রাফার, বেঞ্চ ক্লার্ক, গ্রুপ ডি প্লাস অনারেবল লার্নেড জজ সাহেবেরা তো আছেন, তাদের হেল্প তো আছেই আমাদের সাথে, যার ফলে আমরা এই পরিস্থিতিটা আস্তে আস্তে ওভারকাম করে যেতে পারবো। আবারও যখন সব ধীরে ধীরে স্বাভাবিক হবে, তখন কোর্টের সব কাজ কোন পথে এগোবে, কীরকম প্ল্যানিং রয়েছে এর জন্য, তাই জিজ্ঞেস করেছিলাম আইনজীবী সুবীর দাশগুপ্তকে। দীর্ঘদিন ধরে কোর্ট বন্ধ থাকার কারণে, ইরেগুলার থাকার কারণে প্রত্যেকটা কেসের যে ডেটগুলো পড়ে, যে মামলাগুলোর ডেট শুনানির জন্য ধার্য থাকে, সেই মামলাগুলোর নেক্সট ডেট যতক্ষণ পর্যন্ত না একটা রেগুলারাইজ ফর্মে আসবে, ততক্ষণ অবধি মামলা রেগুলারাইজ ওয়েতে কোর্ট খুলবে, কোর্ট চলবে তা নয়। তবে আপ্রাণ চেষ্টা হচ্ছে যাতে কোর্ট যত তাড়াতাড়ি পারে আগের ব্যাকলগগুলোকে ক্লিয়ার করে এবং সেটা থেকে একদম নতুনভাবে না বললেও যাতে রীতিমতো আগে যে পজিশনে ছিল সেই পজিশনটাকে রেস্টোর করার জন্য কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং তার বার কাউন্সিলগুলো সবাই মিলে এটাকে চেষ্টা করছে এবং লয়াররা সেখানে সাপোর্ট দিচ্ছে। কারণ লয়ারদের ভেতর কোর্ট না খুললে লয়ারদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। কিছু লয়ারের অবস্থা ভালো, 5% লয়ারের অবস্থা ভালো, কিন্তু 95% তো কোর্টের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং কোর্ট আজ হোক কাল হোক একটা রেগুলার ফর্মে আসতে হবে, না হলে খুব সংকট দেখা দেবে। আমরা আশা করছি কোর্ট হয়তো এবছরেই 2-1 মাসের ভেতর এটা আগের অবস্থায় ফিরে আসবে। সবার মতো আমরাও আশা করি এই অতিমারির অন্ধকার কেটে গিয়ে আবার আমরা এক নতুন সকাল দেখব। সত্যি পৃথিবী আবারও শান্ত হবে। ততদিনের জন্য আমরা প্রত্যেকেই যেন নিরাপদে থাকি, সচেতন থাকি, কারণ প্রত্যেকের সুস্থ থাকাই আমাদের সমাজকে আবার সেই চেনা ছন্দে ফিরিয়ে দেবে। এতক্ষণ শুনলেন করোনা আবহে আইন সংক্রান্ত পেশা তথা আদালত চত্বরের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটি বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান করোনার ফাঁদে আইন। গ্রন্থনা অরিজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা শুভায়ন বালা। আকাশবাণী, কলকাতা।